আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলার আকাশ আরও নিরাপদ। ইতালি, চীন, পাকিস্তান, তুরস্ক থেকে ইউরোফাইটার J-10C, JF-17 যুদ্ধ বিমান ও T-129 অ্যাপাচি হেলিকপ্টার আসছে। তেল আবিবে গোপন মার্কিন ইসরায়েলি ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী কাবুলে ব্যাপক বিমান হামলা চালালো পাক বিমান বাহিনী। সীমান্তেও ভয়াবহ সংঘর্ষ, কমপক্ষে 20 সেনা নিহতের দাবি পাকিস্তানের। কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া হামাস। গাজায় ইসরায়েলকে সহায়তার অভিযোগে আরও 33 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করার দাবি আফগানিস্তানের, যা বলছে ভারতীয় গণমাধ্যম। প্রথমবার মস্কোয় সিরিয়ার প্রেসিডেন্ট ফেরত চাইবেন বাশার আল আসাদকে। কি কথা হলো পুতিনের সাথে? পশ্চিম তীরে ভয়ঙ্কর হয়ে উঠছে বসতি স্থাপনকারীরা, লাগাতার হামলা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশ সীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমান বাহিনী। উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন, পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয়। তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এই অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন, চীন থেকে J-10C ও পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনা হবে। পাশাপাশি তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টারও যোগ করা হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সূত্র বলেছে, 2027 সালের মধ্যে ইতালি থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সম্মতিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ইতালি ও তুরস্কের পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করা হবে। নির্ধারণ অনুযায়ী বিমান সদর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে 12 সদস্যের একটি আন্তঃ মন্ত্রণালয় কমিটি গঠন করবে। এতে প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব সংস্থাকে চলতি মাসের 20 তারিখের মধ্যেই প্রতিনিধি মনোনয়ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এই যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে এবং 2025-26 অর্থ বছরের মধ্যে ক্রয় চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিটি খসড়া চুক্তিপত্র পর্যালোচনা, দর কষাকষি, চূড়ান্ত মূল্য নির্ধারণ, অর্থ পরিশোধ পদ্ধতি ও আনুষঙ্গিক বিষয় নির্ধারণ করবে। চুক্তিতে থাকবে যুদ্ধ বিমান সংরক্ষণ, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ইত্যাদি শর্তাবলী। ক্রয় প্রক্রিয়া G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতেই যাচাই বাছাই করা হবে। চীনের সঙ্গে আগেই J-10C নিয়ে আলোচনা সূত্র ছিল। পরে 20টি J-10C ক্রয়ের প্রস্তাব সহ প্রায় $220 কোটি প্রস্তাব সরকারের কাছে আছে। এছাড়া পাকিস্তানের কাছ থেকে 16টি JF-17 যুদ্ধ বিমানের জন্য প্রায় $720 মিলিয়ন খরচ ধরা হয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, পাক ভারত, চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনা, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি। সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারি অগ্রাধিকার। গত কয়েক বছরে আধুনিকায়ন পিছিয়ে ছিল বলেও তারা মনে করেন। বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ার কমোডর অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকতার সূচনা। এর সঙ্গে সার্ভেইল্যান্স, কমিউনিকেশন, লাইভ ইনফরমেশন ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষ ও প্রশিক্ষিত জনবল, এবং সেক্ষেত্রে আমাদের সমস্যা নেই। তিনি ইউরোফাইটার টাইফুন ও J-10C কে বিশ্বমানের বিমান হিসেবে উল্লেখ করেন এবং বলেন, টাইফুন ডবল ইঞ্জিনের,
দীর্ঘ রেঞ্জ ও নৌ সমর্থন সক্ষম। J-10C 4.5 প্রজন্মের তুলনামূলকভাবে ব্যয় সাশ্রয়ী এবং সীমিত শর্তে পাওয়া যায়। সংক্ষেপে, ইউরোফাইটার টাইফুন, J-10C, JF-17 ও T-129 যোগ হলে বিমান বাহিনীর বহর ও অপারেশনাল সুযোগ বৃদ্ধি পাবে। এটি দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার মতো জাতীয় স্বার্থে গুরুতর ভূমিকা রাখবে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ গোপন সামরিক ঘাঁটি ইরান ইসরায়েল যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছিল। অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রে জোন এক প্রতিবেদনে দাবি করেছে তেল আবিবের বিলাসবহুল দ্য ভিঞ্চি টাওয়ার্স ভবনের নিচে অবস্থিত সাইট 81 নামে ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি। এটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল নোড হিসেবে ব্যবহৃত হতো। প্রতিবেদনে আরও জানানো হয়, 1 দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশলীরা সরাসরি সম্পৃক্ত ছিলেন এটির নির্মাণ কাজে। গত 13 জুন তেল আবিবের উত্তরাঞ্চলের একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের পর দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে ইসরায়েলি কর্তৃপক্ষ। সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট সহ কয়েকজন প্রতিবেদককে পুলিশ সরিয়ে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই হামলার কিছুক্ষণ পর ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তাদের হামলায় ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সুনির্দিষ্টভাবে আঘাত হানা হয়েছে। ইরান দাবি করে এটি ছিল ইসরায়েলের সাম্প্রতিক ইরানীয় অভ্যন্তরীণ হামলার জবাব। দ্য গ্রে জোন এর অনুসন্ধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অফ ইঞ্জিনিয়ার্স তত্ত্বাবধানে সাইট 81 প্রকল্পটি 2013 সালে 6000 বর্গমিটারের ইলেকট্রোম্যাগনেটিক সুরক্ষিত স্থাপনায় রূপ নেয়। ভূ অবস্থান বিশ্লেষণ ও সরকারি নথিপত্রে দেখা গেছে এটি তেল আবিবের দ্য ভিঞ্চি টাওয়ার্সের নিচে কানারিতে এয়ারফোর্স টাওয়ার্সের কাছে অবস্থিত। এলাকাটি ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চল, যেখানে মাত্র 100 মিটার দূরে রয়েছে শিশুদের খেলার মাঠ ও একটি কমিউনিটি সেন্টার। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল বেসামরিক জনপদের ভেতর এমন সামরিক স্থাপনা গড়ে তুলে সাধারণ মানুষকে ঝুঁকিতে ফেলেছে, যা আন্তর্জাতিকভাবে মানব ঢাল ব্যবহারের শামিল। প্রতিবেদনে আরও জানানো হয়, ইচ্ছাকৃতভাবেই গুগল ও ইয়ানডেক্স ম্যাপে ওই এলাকার স্যাটেলাইট ছবি ঝাপসা রাখা হয়েছে। এমনকি স্ট্রিট ভিউ সুবিধাও বন্ধ, যা তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর চলমান সেন্সরশিপের প্রমাণ বলে উল্লেখ করা হয়। সূত্র দ্য গ্রে জোন, মেহের নিউজ এজেন্সি। রাজধানী কাবুলে ব্যাপক বিমান হামলা চালালো পাক বিমান বাহিনী। সীমান্তেও ভয়াবহ সংঘর্ষ, কমপক্ষে 20 সেনা নিহতের দাবি পাকিস্তানের। পাকিস্তান সেনাবাহিনী চামান সীমান্তের স্পিন বোলদাক এলাকায় আফগান তালেবান ও ফিতনা আল খাওয়ারিজ জঙ্গিদের সমন্বিত হামলা প্রতিহত করেছে। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা ISPR এক বিবৃতিতে এই দাবি করেছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সামা টিভি। বিবৃতিতে দাবি করা হয়, সকালে একাধিক স্থানে তালেবান ও জঙ্গিরা পাকিস্তানি পোস্টে হামলা চালায়। তবে সেনাদের দ্রুত ও কার্যকর প্রতিরোধে হামলাকারীরা পিছু হটে যায়। সেনা অভিযানে 15 থেকে 20 জন জঙ্গি নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। এরপর রাজধানী কাবুলে ব্যাপক বিমান হামলা চালালো পাক বিমান বাহিনী। বিমান হামলার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের ISPR জানায়, হামলার সময় জঙ্গিরা সীমান্তবর্তী গ্রাম ও সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। পাল্টা অভিযানে পাকিস্তান সেনারা 4টি স্থানে দ্রুত প্রতিক্রিয়া জানায়, যাতে আরো বড় ক্ষতি এড়ানো যায়। অন্যদিকে ঝোপ ও চামান সেক্টরে সেনারা ভারী অস্ত্র ও মর্টার হামলা চালিয়ে একাধিক তালেবান অবস্থান ও আশ্রয়স্থল ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এসব অভিযানে বহু তালেবান যোদ্ধা নিহত ও আহত হয়েছে। দেশটির ISPR জানায়, আফগান দিক থেকে পাকিস্তান আফগান ফ্রেন্ডশিপ গেট উড়িয়ে দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, এই ঘটনা প্রমাণ করে আফগান তালেবান শান্তিপূর্ণ বাণিজ্য ও সীমান্ত সহযোগিতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এছাড়া নুশকি সেক্টরে পাকিস্তান সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে একাধিক শত্রু পোস্ট ও প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগান ভূখণ্ডের ভেতরে গজনালি পোস্টে পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছে।
কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া হামাস। গাজায় ইসরায়েলকে সহায়তার অভিযোগে আরো ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। দীর্ঘ যুদ্ধবিরতির পর গাজায় নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার অংশ হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে নতুন করে আরো ৩৩ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। গোষ্ঠীটির দাবি, এসব ব্যক্তি হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে গাজায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল এবং বিদেশি শক্তির হয়ে কাজ করছিল। সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রয়টার্স জানায়, যুদ্ধবিরতির পর থেকেই হামাস গাজার অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করে। এ সময় তারা অভিযোগ পায়, কিছু ব্যক্তি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি চালিয়ে গোপনে তথ্য পাচার করছিল এবং নিরাপত্তা সংকট তৈরি করছিল। হামাস জানিয়েছে, তদন্ত শেষে এসব ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গাজার নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুদ্ধ পরবর্তী সময়ে কিছু সশস্ত্র গোষ্ঠী এবং হামাস বিরোধী নেতার তৎপরতায় বিভ্রান্তি ও সহিংসতা দেখা দেয়। জননিরাপত্তা রক্ষায় হামাস বাধ্য হয়ে কড়াকড়ি আরোপ করে। রাফাহ অঞ্চলে এক প্রভাবশালী হামাস বিরোধী নেতার বিরুদ্ধেও অভিযান চলছে, যার বিরুদ্ধে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওবাত্তা বলেন, আমরা গাজায় নিরাপত্তা, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন আমাদের অগ্রাধিকার। তিনি আরো জানান, ভবিষ্যতে যদি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, হামাস তার অস্ত্র সেই রাষ্ট্রের হাতেই সমর্পণ করতে প্রস্তুত। তবে গাজার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন শুধুই ফিলিস্তিনিরা। বিদেশি কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী নতুন করে আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। এতে 12 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত ও 100 জনেরও বেশি আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় তালেবানরা বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং তাদের পোস্ট ও ট্যাঙ্ক সহ অস্ত্র জব্দ করেছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় তিনি এই কথা জানান। বার্তার সাথে জব্দ করা ট্যাঙ্কের একটি ভিডিও প্রকাশ করেছেন আফগান মুখপাত্র, তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অর্থাৎ তালেবানরা আসলেই ট্যাঙ্ক জব্দ করেছে কিনা অথবা ভিডিওতে দেখানো ট্যাঙ্কটি কি সেই একই ট্যাঙ্ক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। শীর্ষ গোয়েন্দা সূত্র CNN নিউজ 18কে জানিয়েছে, উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলার ঘিলজো এলাকার কাছে তালেবান ইউনিটগুলো পাকিস্তানের মাহমুদ জাই পোস্টে হামলা চালানোর সময় ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে 6 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হামলা চালিয়ে 15 থেকে 20 জন তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তানি বাহিনী। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা বুধবার প্রথমবার রাশিয়া সফর করেছেন। সেখানে তিনি মস্কোকে দামেস্কের প্রাক্তন নেতা বাশার আল আসাদকে হস্তান্তরের জন্য অনুরোধ করবেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গণমাধ্যমে বলা কথার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা AFP-কে এই তথ্য জানিয়েছে। বাশার আল আসাদ দীর্ঘদিন ধরেই সিরিয়ার শাসক ছিলেন এবং গত ডিসেম্বরে এক বিদ্রোহে ক্ষমতাচ্যুত হয়ে মস্কোতে আশ্রয় নেন। সিরিয়ান ওই কর্মকর্তা বলেন, সারা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধকারী এবং রাশিয়ায় বসবাসকারী সকল ব্যক্তিকে, বিশেষ করে বাশার আসাদকে তাদের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করবেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার জন্য সারা মস্কোয় পৌঁছেছেন। ক্রেমলিন জানিয়েছে, বুধবার মস্কোতে আলোচনার সময় পুতিন সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির ভাগ্য নিয়ে সারার সঙ্গে আলোচনা করবেন। সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটি রয়েছে, লাতাকিয়া প্রদেশে হাইমিম বিমান ঘাঁটি এবং উপকূলে তারতুসে একটি নৌঘাঁটি। বিশ্ব নজরে গাজা যুদ্ধবিরতি চুক্তি। জিম্মি আর বন্দি আদান প্রদানের গল্প ছাপাতে ব্যস্ত বাঘা বাঘা গণমাধ্যমগুলো। ঠিক তার আড়ালেই নতুন সহিংস কাণ্ড আর দখলদারিত্ব শুরু করেছে ইসরায়েল। গাজা ছেড়ে এবার তারা চোখ দিয়েছে ফিলিস্তিনের আরেক খণ্ডিত অংশে।
ধীরে তারা গিলে খাচ্ছে পশ্চিম তীরকে। গাজা থেকে মাত্র 33 কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সেনাদের ফিলিস্তিনিদের ওপর দৈনন্দিন আক্রমণ ও অভিযান তীব্র আকার ধারণ করেছে। বসতি স্থাপনকারীদের এই হামলা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে তারা তাদের জমি ও জীবিকার রক্ষার জন্য সংগ্রাম করে চলেছে। সর্বশেষ খবর অনুযায়ী সোমবার রাতে জর্ডান উপত্যকার উত্তরের বারদালা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা 150টি জলপাই গাছ উপড়ে ফেলেছে। এই জলপাই গাছগুলো কয়েকটি ফিলিস্তিনি পরিবারের জীবিকার প্রধান উৎস ছিল। স্থানীয় ফিলিস্তিনি জমি দখলের প্রচেষ্টা, অবৈধ বসতি স্থাপন সম্প্রসারণ এবং স্থানীয় সম্প্রদায়কে ভয় দেখিয়ে বিতাড়িত করার উদ্দেশ্যে বসতি স্থাপনাকারীরা নিয়মিতভাবেই বারদালার জমিতে অনুপ্রবেশ করে। তারা ফসল ধ্বংস করে এবং সম্পত্তি পুড়িয়ে দেয়। এর আগে সোমবার বেথলেহেমের দক্ষিণে বেইত ফাজ্জারের বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন কৃষক আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারীরা পাথর ছুঁড়েছে, মানুষের উপর কুকুর লেড়িয়ে দিয়েছে এবং যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলার আকাশ আরো নিরাপদ। ইতালি, চীন, পাকিস্তান, তুরস্ক থেকে ইউরোফাইটার J-10C, JF-17 যুদ্ধ বিমান ও T-129 অ্যাপাচি হেলিকপ্টার আসছে। তেল আবিবে গোপন মার্কিন ইসরায়েলি ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী কাবুলে ব্যাপক বিমান হামলা চালালো পাক বিমান বাহিনী। সীমান্তেও ভয়াবহ সংঘর্ষ, কমপক্ষে 20 সেনা নিহতের দাবি পাকিস্তানের। কর্তৃত্ব প্রতিষ্ঠায় মরিয়া হামাস। গাজায় ইসরায়েলকে সহায়তার অভিযোগে আরো 33 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করার দাবি আফগানিস্তানের, যা বলছে ভারতীয় গণমাধ্যম। প্রথমবার মস্কোয় সিরিয়ার প্রেসিডেন্ট ফেরত চাইবেন বাশার আল আসাদকে। কি কথা হলো পুতিনের সাথে? পশ্চিম তীরে ভয়ঙ্কর হয়ে উঠছে বসতি স্থাপনকারীরা, লাগাতার হামলা। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।